প্রিয় দর্শক, আজ আমরা দেখব নবাব সিরাজদৌল্লাকে যে প্রাসাদে হত্যা করা হয়েছিল সেই প্রাসাদটি এবং সেই ঘটনা সম্পর্কে জানব। প্রিয় দর্শকদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। পদচ্যুত নবাবকে মাঝরাতে হাজির করা হল মীর জাফরের সামনে। ওই রাজমহলেই কদিন আগেও বাস করতেন সিরাজউদ্দৌলা। মীর জাফরের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে প্রাণ ভিক্ষা করেছিলেন সিরাজউদ্দৌলা। সেপাইরা মহলের অন্যদিকে নিয়ে গেল সিরাজউদ্দৌলাকে। ওদিকে মীর জাফর তার পারিষদদের সঙ্গে আলোচনায় বসলেন সিরাজউদ্দৌলার সঙ্গে কি করা উচিত তা নিয়ে। তাদের কাছে তিনটে পথ খোলা ছিল, হয় তাকে মুর্শিদাবাদেই বন্দী করে রাখা হোক, অথবা দেশের বাইরে অন্য কোথায় কয়েদ করা হোক। তৃতীয় বিকল্প ছিল প্রাণদণ্ড। অনেকেই চেয়েছিলেন সিরাজকে বন্দী করে রাখতে, কিন্তু মীর জাফরের 17 বছর বয়সী পুত্র মিরান কড়া বিরোধিতা করেছিলেন। মীর জাফরের নিজস্ব কোনো মতামত ছিল না, লিখেছিলেন রবার্ট ওর্মে। তারপরের ঘটনার বর্ণনা দিয়েছেন ইতিহাসবিদ সুদীপ চক্রবর্তী, সম্প্রতি প্রকাশিত তার বই প্লাসি, দ্য ব্যাটল দ্যাট চেঞ্জড দ্য কোর্স অফ ইন্ডিয়ান হিস্ট্রিতে। মীর জাফর যেহেতু নিজস্ব কোনো মতামত দেননি সিরাজউদ্দৌলাকে নিয়ে কি করা হবে, তাই মিরান সেটাকেই বাবার সম্মতি বলে ধরে নিয়েছিল, লিখছেন সুদীপ চক্রবর্তী। তিনি ওই বইতে লিখেছেন, সে তার বাবাকে বলল, আপনি এখন বিশ্রাম নিন, আমি এদিকটা সামলে নেব। মীর জাফর ভাবলেন কোনো হিংসাত্মক কিছু নিশ্চয়ই হবে না। তিনি অনেক রাতে দরবার শেষ করে শয়নকক্ষে চলে যান। সৈয়দ গুলাম হুসেইন খানের বইতেও এর পরের ঘটনাক্রম পাওয়া যায়। মিরান তার এক সাথী মোহাম্মদী বেগকে দায়িত্ব দিল সিরাজউদ্দৌলাকে হত্যা করার। মোহাম্মদী বেগের আরেকটা নাম ছিল লাল মোহাম্মদ। মিরান তার সঙ্গী সাথীদের নিয়ে যখন সিরাজউদ্দৌলার কাছে গেল, তখনই সিরাজ বুঝে গিয়েছিলেন কি হতে চলেছে এরপর। তিনি আবেদন করলেন মেরে ফেলার আগে যেন তাকে অজু করে নামাজ পড়ার অনুমতি দেয়া হয়। নিজেদের কাজ তাড়াতাড়ি শেষ করার তাগিদে হত্যাকারীরা সিরাজের মাথায় এক ঘড়া পানি ঢেলে দেয়। তিনি যখন বুঝলেন যে ঠিকমতো তাকে অজু করতে দেয়া হবে না, তখন তিনি খাওয়ার জন্য একটু পানি দিতে বললেন, লিখেছেন সৈয়দ গুলাম হুসেইন খান। ঠিক তখনই মোহাম্মদী বেগ ছুরি দিয়ে সিরাজের ওপরে প্রথম আঘাতটা হানলেন। ছুরির আঘাত হানা হতেই বাকিরা তলোয়ার দিয়ে হামলা চালাল সিরাজের ওপরে। কয়েক মিনিটের মধ্যেই তাদের কাজ শেষ হল। মাথাটা ঝুঁকে পড়ল সিরাজের, তিনি গড়িয়ে পড়লেন। নিজের বইতে লিখেছেন রবার্ট ওর্মে। তখন সিরাজউদ্দৌলার বয়স ছিল মাত্র 25 বছর। পরের দিন সিরাজউদ্দৌলার ক্ষতবিক্ষত দেহ হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদের অলিগলি বাজারে ঘোরানো হয়েছিল, যেন সকলের কাছে প্রমাণ করার চেষ্টা যে সিরাজ পরাজিত। সৈয়দ গুলাম হুসেইন খান এই বর্বরতার কথা জানাতে গিয়ে লিখছেন, সেই বিভৎস শবযাত্রার মধ্যেই মাহুত জেনে বুঝেই হুসেইন কুলি খাঁয়ের বাসভবনের সামনে লাশ বহনকারী হাতিটিকে দাঁড় করাল। 2 বছর আগে ওই হুসেইন কুলি খাঁকে হত্যা করেছিলেন সিরাজ। এখন তার লাশ থেকেও কয়েক ফেঁটা রক্ত রাস্তায় গড়িয়ে পড়ল, যেখানে হুসেইন কুলি খাঁকে হত্যা করা হয়েছিল। মিরানের নিষ্ঠুরতা কিন্তু ওখানেই শেষ হয়নি। কিছুদিনের মধ্যেই সে আলীবর্দী খানের বংশের সব নারীদের হত্যা করেছিল। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আবার কথা হবে অন্য কোনো ইতিহাস নিয়ে।